প্রিয় সাংবাদিকবৃন্দ, যারা জাতির বিবেক, যারা জাতির কণ্ঠস্বর, বিশেষ করে আমি অত্যন্ত গর্বিত আজকে আমি এখানে আসতে পেরে আমার সন্দ্বীপের বিভিন্ন সংবাদপত্রের প্রিন্ট মিডিয়া এবং সব মিডিয়ার সাথে যে আমি একত্র হয়ে কথা বলতে পারছি। এই জন্য আমার এই প্রেস ক্লাবের যত উপস্থিতি সম্পাদক সাংবাদিক আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো আমাকে ইনভাইট করার জন্য। আমি আব্বাসউদ্দিন দুলাল, বাবা আলহাজ ইসাক সাহেব, মা আলহাজ সাজেদা ইসাক, আমার বাড়ি সন্তোষপুর এবং সন্দ্বীপ। আমি দীর্ঘদিন প্রবাসে থাকি। আমি সন্তোষপুরে হাই স্কুল থেকে মেট্রিক পাস করি, তারপর চট্টগ্রাম কলেজে গিয়ে আমি ওখানে পড়াশোনা করি, তারপর আমি রসায়ন শাস্ত্র পড়াশোনা করি। এরপর আমি আসলে বিদেশে চলে যাই। তার আগে আমার রাজনৈতিক কিছু জীবন ছিল। আমি একসময় জাসদ ছাত্রলীগ করতাম এবং চট্টগ্রাম জেলার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে আমি বিদেশে চলে যাই। বিদেশে যাওয়ার পরে আমি বিভিন্ন সংগঠন করি, বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা। আমি সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিলাম প্রতিষ্ঠার সাথে, সন্দ্বীপ এডুকেশন অ্যান্ড কালচার সোসাইটির প্রেসিডেন্ট এবং আহ্বায়ক এবং প্রতিষ্ঠাতা, এবং বাংলাদেশ সোসাইটি অফ নর্থ আমেরিকা, এটা আমরেলা সংগঠন, এর এক সময় আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি এক সময় তখন আমি আসলে অলওয়েজ আমি অ্যান্টি আওয়ামী লীগের ছিলাম এবং নির্বাচনের পূর্বেও আমরা ছাত্রলীগ আমি কখনো করি নাই। পরে অ্যান্টি আওয়ামী লীগের হিসেবে আমি জাতীয় পার্টি যখন হচ্ছে আমাকে ডাকলো, আমি তখন ব্যবসায়ী আমেরিকাতে, তো আমি সেখানে জয়েন করি। পরবর্তীতে একটা সময়ে আমি এই দলের সভাপতির দায়িত্ব পালন করি এবং অলরেডি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাব্রড থেকে একটি মাত্র ব্যক্তি, সেটা আব্বাসউদ্দিন দুলাল। এবং আমার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা ছিলেন, মিজানুর রহমান চৌধুরী, কাজী জাফর আহমেদ, শাহ মোয়াজ্জেম, মওদুদ আহমেদ, প্রেসিডেন্ট সাথে ছিল, কিন্তু পলিটিক্যাল যারা ছিল ওদের সাথে আমার একটা সম্পর্ক ছিল। এবং আমি আমেরিকাতে সামাজিক সংগঠনগুলো এবং ধর্মীয় সংগঠন, যেমন বাংলাদেশ আমাদের একটা মসজিদ আছে, বাংলাদেশ মুসলিম সেন্টার, আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার, এবং ফার্স্ট যে ক্যাশগুলি ছিল সব আমার কাছেই ছিল, ব্যাংক ছিল না। তার পরবর্তীতে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা ঘরটা কিনি, পরবর্তীতে বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে, এটা এখন অনেক বড় মসজিদ। তো এবং আপনারা হয়তো দেখেছেন এর আগে এডুকেশন সোসাইটি এখানে একটা দিত। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি দেশে এসেছিলাম এবং দেশে এসে প্রত্যেক স্কুলের শিক্ষকদেরকে, প্রধান শিক্ষকদেরকে নিয়ে একটা কমিটি করেছিলাম এবং সেখানে তখন বৃত্তি প্রদান করতো। পরবর্তীতে আমি তো ধরেন দীর্ঘ এত বছর পরে সব দায়িত্ব আমি তখন পালন করতে চাইনি। এখন ওনারা অন্যান্য সংগঠনগুলি চলছে, কিন্তু একজন প্রবাসী হিসেবে এবং সন্দ্বীপিয়ান হিসেবে আমি এখন সন্দ্বীপের সমস্যাগুলি নিয়ে বিভিন্ন সময় চিন্তা ভাবনা করি। তাই আজকে আপনাদের সাথে আমার মত বিনিময়। যেমন ধরুন আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের শিক্ষা, আইন শৃঙ্খলা, এই জিনিসগুলো এবং ট্রাফিক, ইদানিং মানুষ মারা যাচ্ছে, এগুলি নিয়ে হঠাৎ আমার মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো আমরা কি করতে পারি। এবং এই ভয়েসগুলি আপনারা যদি না বলেন, আপনারা যদি তুলে না ধরেন, তিমিরেই থেকে যাবে এই সমস্যাগুলো। আমরা কোথাও সিন্ডিকেট করব, কোথাও এটা করবো, কোথাও নেতৃত্ব করব, কিন্তু আপনাদের লেখনী, আমার চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের লেখনী একমাত্র পারে আমাদের সন্দ্বীপের সমাধান দিতে। যেমন আমাদের যে সি ট্র্যাকটা ছিল যাতায়াতের জন্য, এটা সাবেক উপদেষ্টা ফয়জুল কবির সাহেবকে ধন্যবাদ জানাই, এবং উনি বিভিন্ন মন্ত্রণালয়কে অনুরোধ করে আমাদের যাতায়াত ব্যবস্থার যে উন্নয়ন করতেছেন,
সেটার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এর আগে সন্দ্বীপের ইতিহাসে এমন কোনো নজির নেই এইভাবে কেউ কিছু করেছে। এখন তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান জনপ্রতিনিধি এমপি সাহেব নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা ভাবনা করেন। উনি এটাকে নিয়ে হয়তো লবিং করবেন বা আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের মাধ্যমে জানাবেন, এটাই আশা করছি। কিন্তু আমি একজন সন্দ্বীপের মানুষ হিসেবে আমারও তো একটা ভাবনা আছে। আমি আউট অফ দলের বাহিরে এসে আমি কথা বলছি একজন সন্দ্বীপের মানুষ হিসেবে। সন্দ্বীপ আমার দেশ, সন্দ্বীপ আমার মা, সন্দ্বীপ আমার মাটি। যে মাটিতে আমি বড় হয়েছি এই মাটি সম্পর্কে আমি চিন্তা করি। এই মাটি সম্পর্কে এই সাধারণ মানুষগুলো আমরা আজকে বারবার একটা কথা চিন্তা করি, আমাদের স্পিড বোট, স্পিড বোট, স্পিড বোট। আমি মনে করি যে যেখান দিয়া আমাদের শিপ চলাচল করে, যেখানে ফেরি চলাচল করে, ওই ঘাটে স্পিড বোট থাকা সমীচীন নয়। দরকার হলেও অন্য ঘাটে থাকবে। যদি স্পিড বোট থাকে এখানে একটা সিন্ডিকেটের ব্যাপার থাকে, এটা পাবলিকলি। সুতরাং অন্য ঘাটে গিয়ে করে, অনেকগুলো ঘাট আছে, এখান দিয়ে আমাদের সাধারণ মানুষগুলো আসা যাওয়া করবে। আমাদের শিপ আসবে, যাবে, ফেরি আসবে, যাবে, এবং সিটাকটা যখন চলে গেল এ ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা থাকা উচিত। এবং আমাদের নেতা, আমাদের সন্দ্বীপেরই এমপি, আমাদের প্রতিনিধি, ওনাকে সামনে রেখে আমরা চেষ্টা করব। সিটাকটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। তার কারণ আগামীতে যে দিনগুলো আসছে, বর্ষা, বিভিন্ন সমস্যা, কালবৈশাখী, স্পিড বোট চলার তো আমাদের জীবনটাকে সারা জীবন যেমন ঝুঁকিতে ছিলাম, এখন আমরা ঝুঁকিতে থাকবো। তো আমরা এই ঝুঁকিতে থাকতে চাই না। স্পিড বোটের আমাদের খুব প্রয়োজন নাই। এটা মাঝে মধ্যে আমাদের ইমার্জেন্সির জন্য অন্য একটা ঘাট দিয়ে চলতে পারে। এটাই হলো আমার বক্তব্য। এবং আমি এমপি সাহেবের কাছে অনুরোধ করব, উনি যদি আমাদের হেল্প চান, কেন্দ্র, আমি আমাদের বিভিন্ন মিনিস্ট্রিতে আমি ইনশাল্লাহ ওনার সাথে সহযোগিতা করতে পারবো। কিন্তু উনি বলার পরও কেন, কি দরকারটা ছিল আমাদের যে সিটাগের ব্যাপারে কি হচ্ছে এ পর্যন্ত কোনো নেতার কাছ থেকে মুখে কোনো কথা আমি শুনিনি। আমি এক মন্ত্রীর সাথে দেখা করেছিলাম, তখনও কেউ যায় নাই। উনি বলে যে তাই নাকি, আমি তো জানি না। আমি তো আর জনপ্রতিনিধি নই, আমি একজন সন্দ্বীপের একজন সাধারণ মানুষ। সন্দ্বীপিয়ান হিসেবে ওনার সাথে আমি এই কথাটা বলছিলাম, তখনও কেউ যায়নি। পরবর্তীতে শুনলাম আরো দুই একজন গিয়েছেন, আমাদের দলীয় নেতা। তো এমপি সাহেব ইয়ের সাথে, সীতাকুণ্ডের এমপি সাহেবের সাথে যোগাযোগ করে আমাদের তেলের ব্যবস্থা করেছেন। কিন্তু তেলের দাম বাড়ে নাই, তারপরে ওনারা কেন বন্ধ করেছিলেন এই ব্যাপারে আমি তখনও প্রতিবাদ করেছি, আজকে আপনাদের মাধ্যমে প্রতিবাদ করি। তেলের দাম বাড়ে নাই, আমাদের মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী বলেছেন, তারপর ওনারা কেন বন্ধ করেছেন? ওনারা কি চেয়েছেন যে ইয়ের দাম বাড়ুক, বোটের দাম বাড়ুক? কিন্তু কোনো অবস্থায় আমরা বোটের দাম ভাড়া বাড়তে দেব না। এটাই হচ্ছে আমাদের প্রমিস, আমার প্রমিস, আপনাদেরও প্রমিস হওয়া উচিত বলে আমি মনে করি। এটা সাধারণ মানুষের জন্য এবং এটা ইমার্জেন্সির জন্য। কিন্তু এই বোটের মাধ্যমে আমাদের সিটাক চলে গেল। আমাদের এই যে এখান দিয়ে বারবার আমরা কেন অন্য একটা ঘাটে, আমি আমার এমপি সাহেবকে অনুরোধ করব, জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করব, অন্য ঘাট দিয়ে চলো। কিন্তু এখান দিয়ে মানুষের যাতায়াতের সরকারি এবং যেমন বিডিআরটিসির যে ইয়ে আছে ওগুলি চলবে। এটাই আমার একান্ত ইচ্ছা এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এটা তুলে ধরবেন বলে আমি আশা করছি। আর সিটাগের ব্যাপারে যদি আপনারা লেখেন, একটু লেখালেখি করেন। আমি কারো মুখে এই পর্যন্ত শুনি নাই যে আমাদের সিটাকটা চলে গেছে কোনো নেতার মুখে। কিন্তু আমি বারবার লিখেছি, হয়তো আপনারা কেউ কেউ দেখছেন, যার সাথে আমার ফেসবুকে আছে, আমি লিখেছি। কিন্তু আমি তো সাধারণ মানুষ। কিন্তু উচ্চস্বরে আপনাদের লেখনী দিয়ে এটাকে প্রকাশ করতে হবে। সিটাক আমাদের প্রয়োজন, এটা আমাদের ছিল, থাকবে, থাকতে হবে। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে একজন মানুষ, সন্দ্বীপের মানুষ হিসেবে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের বিভিন্ন নেতৃত্ব বলেছেন যে ব্যক্তিগতভাবে যদি কোনো মানে লসের ভাগ নেবেন আমাদের, আমি নাম বলতেছি না, একজন নেতা বলেছেন যে আমি নিজেই আপনাদের ক্ষতিপূরণ করব। তো ক্ষতিপূরণ উনি সারা বছর 16-17টা বছর পালাইয়া থাকলেন, এখন কত হাজার কোটি টাকা উনি ইনকাম করেছেন, কেন বা উনি ওটা তো ওনাদেরকে সুবিধা দেওয়া, ওনাদেরকে ক্ষতিপূরণ দেওয়া মানে আমি মনে করি ওনাদেরকে সুবিধা দেওয়া, প্রশ্রয় দেওয়া। আমরা প্রশ্রয় দিব না, আমরা ক্ষতিপূরণ দিব না,
আমরা বলবো আমাদের দাবি হচ্ছে তোমরা ভাড়া বাড়াতে পারবে না এবং তোমরা তোমাদের অন্য ঘাটে যাও। আমাদের দরকার নেই, আমরা ক্ষতিপূরণ কেন দিব? তেলের দাম বাড়া নাই তো ক্ষতিপূরণটা কেন দিব ভাই? সুতরাং আমি এই ক্ষতিপূরণে আমি মনে করি তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় এবং এটার প্রতিবাদ, যেখানে প্রতিবাদ আসবে, কিন্তু হ্যাঁ উনি উনি মহানুভব মানুষ, উনি চেষ্টা করেছেন মানুষের হেল্প করতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হেল্প করতে গিয়া বুমেরাং যাতে না হয় এইরকম কথাবার্তা আমরা আসলে না বলাই ভালো, তাদেরকে প্রশ্রয় না দেওয়া ভালো, এটা আমি মনে করি। তবে উনি ভালো করতে গিয়া কিন্তু আমার কাছে বা সন্দীপের অনেক মানুষের কাছে এটাকে উল্টো মনে হয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছেন উনি সারা বছর ইয়েতে ছিলেন, এই কয়েকদিনে 15-16 মাসে কত হাজার কোটি টাকা উনি ইনকাম করেছেন, এই যে এইভাবে একটা মানুষকে ডেলি 2-4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবেন। আমি বলছি আসলে উনি এটা হয়তো স্লিপ অফ টাং, ওনার হয়তো বলতে চেয়েছেন ভালো, কিন্তু কথাটা এইভাবে চলে গিয়েছে। তো এটার জন্য আমি আশা করব আমাদের প্রথম সে যাতায়াতটুকু, সন্দ্বীপের মানুষ সারা জীবন দুঃখী। আমাদের স্টিমার ছিল না, শুধু স্টিমার দিয়ে চলে নাই, নৌকা দিয়ে আমরা চলি নাই। তখন কি স্পিডবোট ছিল? স্পিডবোট থাকবে, থাকুক, কিন্তু আমাদের, আমি বারবার একটা কথা অনুরোধ করব, আপনাদের লেখনী দিয়া এটাকে বন্ধ করতে হবে। এটা আপনারাই পারবেন। আমরা সন্দ্বীপের মানুষ, আপনাদের সাথে থাকবো, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কি শুনে? আর আমাদের প্রতিনিধির সাথে আপনারা মত বিনিময় করেন, প্রতিনিধিকে বলেন যে আপনারা হেল্প করবেন, আমরা হেল্প করব। আর প্রথম আমার দাবি হচ্ছে আমাদের সিটার ছিল, থাকবে, আসতে হবে। এটার জন্য আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করতে হবে। আমাদের জনপ্রতিনিধি জনাব মোস্তফা কামাল সাহেব নিশ্চয়ই আমাদের জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের সন্দ্বীপের যাতায়াত যোগাযোগ। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থা। ইদানিং বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করেছে, রাস্তায় হাঁটতেছে, ট্রাকে মারতেছে, মোটরসাইকেলে মারতেছে। তো এই ট্রাফিক ব্যবস্থা কি করা যায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই ওনারা মিটিং করবেন এবং সরকারি আছেন, এমপি সাহেবের নেতৃত্বে বিভিন্ন কিছু, এটা আমি দাবি জানাই। এটা আমার এর বেশি বড় দরকার নাই, কিন্তু আমাদের ট্রাফিক শৃঙ্খলাবোধ আসতে হবে। ট্রাফিক দরকার হলে ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টে কথা বলতে হবে। এটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। যেহেতু আমরা অভ্যস্ত ছিলাম না, একসময় আমাদের ট্রাক ছিল না, আমাদের অনেকগুলি গাড়ি ঘোড়া ছিল না। এখন আমাদের যে দেখি যে ফেরির বড় বড় গাড়ি, হ্যাঁ ফেরির গাড়ি, আবার রাস্তাঘাটে ওই যে নতুন কি বলে এটাকে অটো রিক্সা, আবার আমাদের এত বেশি মোটরসাইকেল হয়ে গেছে। সুতরাং আমাদের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য আমি আমাদের এমপি সাহেবকে অনুরোধ করব, আপনাদেরও লেখনী দিয়ে আপনারা প্রকাশ করবেন, আপনারা দাবি করবেন, এই আশা করছি। থার্ড, আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের একটা গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট কলেজ আছে। এই কলেজে কি হচ্ছে না হচ্ছে জানা নাই, অনেক সময় শিক্ষক থাকে না, অনেকে এখানে পোস্টিং কিন্তু আসে না, ছেলেরা পড়তে পারে না। তো এই ব্যাপারটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হবে এবং আপনারা লিখবেন। আর আমি যদি এমপি সাহেব আমার সহযোগিতা চাই, আমি আমার বন্ধু এই হাসান মিলন সাহেব, শিক্ষামন্ত্রী আমার খুব ক্লোজ বন্ধু, ওনাকে দিয়ে আমি হয়তো কিছু কাজ করাতে পারবো শিক্ষা ব্যবস্থা নিয়ে। স্ট্রিক্ট, আর উনি স্ট্রিক্ট আছেন, বিদেশে লেখাপড়া করেছেন, ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে পাস করেছে। আপনার সাবজেক্ট। ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে পাস করেছে, এমবিএ করেছে আমেরিকায় এবং ইদানিং ডক্টরেট করেছে। তো সুতরাং হাইলি এডুকেটেড একজন মানুষকে আমাদের সদ্য প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন, এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের দেশের জন্য এটা অনেক কাজে লাগবে, শিক্ষা ব্যবস্থার জন্য। উনিও করতে পারবেন, কিন্তু আমরা প্রপারলি তো ওনার কাছে চাইতে হবে। মা খুব স্নেহ করে ছেলেদেরকে, ছেলে মেয়েকে এত স্নেহ করে, কিন্তু অনেক সময় মনে থাকে না, কান্না করলে মনে হয় আমার ছেলেকে তো দুধ দেয় নাই, তখন কানলে মা দুধ দেয়। তো এখন আমরা যদি না চাই, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা মন্ত্রী মহোদয়কে আমাদের কথা বলতে হবে, এবং এই কথাগুলি বলবে কি আমাদের প্রতিনিধি, আমাদের এমপি সাহেব। এখন ব্যাপার হলো আমরা হয়তো, হ্যাঁ ওনার অনেক ইচ্ছে আছে, আছে, বয়স্ক মানুষ এবং চতুর্পাশে অনেক লোকজনও আছেন, কিন্তু ওনাকে তো ওনার অ্যাডভাইজাররা বা ওনার যারা আছে, ওনাকে যদি ইয়ে করে হেল্প করে, আমিও হেল্প করব, আপনারাও হেল্প করবেন, সবাই হেল্প করবেন। কিন্তু প্রতিনিধি ছাড়া একক গিয়া আপনি আমি তেমন কিছু করতে পারবো না। প্রত্যেকটা জিনিসের ডিউ লেটার লিখতে হয় এমপি মহোদয়, যে যত কথাই আমরা বলি। সুতরাং ওনাকে সামনে রেখে আমরা যদি সব কিছু এগোনোর যে চেষ্টা করি, আমি কি হনুরে এই চেষ্টা করি, কোনো লাভ নাই।
করতে পারবে। আমি আমার থেকে আমি একটা করতে পারলে উনি সমস্ত সন্দীপের প্রতিনিধি, উনি সন্দীপের কাজে উনি করতে পারবে। আমি আশা করব যে উনি শিক্ষা ব্যবস্থার ব্যাপারে খোঁজ খবর নিয়ে অন্যান্য কলেজে বিভিন্ন কিছু এবং ছাত্রদের লেখাপড়া করছে কিনা, কি করছে, কেন, কি, এ ব্যাপারে নিশ্চয়ই উনি খোঁজ খবর রাখবেন। আমরা ওনাদেরকে হেল্প করব। আর আইন শৃঙ্খলার ব্যাপারে নিশ্চয়ই উনি অবগত আছেন এবং উনি 4 বারের এমপি, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন। উনি অনেক দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, কিন্তু চেষ্টা দরকার। ওনার উইল ফোর্স, ওনার নিজের করার আগ্রহ থাকলে উনি অনেক কিছু করতে পারবেন। উনি যেহেতু একজন অভিজ্ঞ মানুষ এবং 4 বারের এমপি মানে সাতটিখানি কথা না, 4 বার সংসদে যাওয়া এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং উনি চেয়ারম্যানের পোলাও ছিলেন। সুতরাং নিজেও চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, উনি বললাম উনি চেয়ারম্যানের পোলা। এখন আমার মা একসময় বলতো ওই দেখিয়া ঘরের বাদি আর দেখিয়া ঘরের বিবি। তো উনি দেখতে দেখতে অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখন শুধু ওনার সদিচ্ছার প্রয়োজন। আশা করি উনি আমাদের জন্য কাজ করবেন। আর ওনার শেষ বয়সে, এই বয়সে এসে উনি নিশ্চয়ই কিছু একটা রেখে যাবেন। আর যদি চেষ্টা করা না হয়, ওই যে কতগুলি জিনিস আছে, আমি একটা সন্দীপ ভাষায় বলি ভাগের আড্ডা সাবাই ফেলা। অর্থাৎ ওই আপনার রেগুলার কিছু কাজ আসবে, ওইখান দিয়ে উন্নয়ন একটু হবে, ওইখান দিয়ে উন্নয়ন হবে, কিন্তু চেষ্টা করলে অনেকগুলি হবে। তো আশা করি ওনার সাথে আপনারা মত বিনিয়োগ করবেন। উনি বয়স্ক মানুষ, আমাদের সকলের শ্রদ্ধেয়, তো উনি কাজ করতে পারবেন এই আশা আমি রাখি। আরেকটা হচ্ছে যে আইন শৃঙ্খলার ব্যাপারে এখানে পুলিশ আছে এবং অন্যান্য বিভাগ আছে, ওগুলির সাথে আলাপ করে উনি নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে রাখবেন। এই 3টে পয়েন্টের উপরে আমার মেইনলি কথা ছিল। আমাদের স্কুল কলেজ, ছাত্র, আইন শৃঙ্খলা। উনি একটা মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলেছেন, এটা অত্যন্ত ওনাকে ধন্যবাদ জানাই। উনি মাদকের ব্যাপারে, এখন প্রথম মাদক ব্যবসায়ীকে ধরতে হবে। আপনি মাদক খাই তাকে করে কোনো লাভ হবে না। আমার মাদক আসতেছে কোত্থেকে, মাদক বিক্রি করতেছে কোত্থেকে, মাদককে কে প্রশ্রয় দিচ্ছে। আমি রাত্রে আমি সাপ হইয়া দংশন করলাম, সকালে আসি ওজা হইয়া ঝাড়লাম, এগুলিকে চিহ্নিত করতে হবে। এখন আপনাদের কাছে এই কথাটা কতটুকু, অনেকে আমরা বলি আমরা এটা করবো, ওটা করবো, ওটা করতে হবে, এটা হতে হবে, এটা হবে, কিন্তু অন্যভাবে আন্ডারগ্রাউন্ডে তারাই এগুলিকে হেল্প করছে, ওগুলিকে চিহ্নিত করতে হবে। এবং এগুলির ব্যাপারে আপনারা চিহ্নিত করে আপনাদেরও লেখালেখির মাধ্যমে আমরা জাতির বিবেক আপনাদেরকে বলি এবং সন্দীপের বিবেক বলি। এখন আমি একজন সন্দীপের কি একটা মানুষ মাত্র, আর আপনারা হচ্ছেন সমস্ত সন্দীপের সুখ দুঃখ, দুঃখ বেদনা সব নিয়েই আপনারাই আছেন। আর হেলথ ব্যাপারে আরেকটা হচ্ছে আমাদের হেলথ সিস্টেম, হেলথের ব্যাপারেও সবাই সজাগ, কিন্তু যদি কোথাও হেলথের আমাদের কোনো কিছু দরকার হয়, তাও আমরা সব সময় আমাদের এমপি সাহেবের মাধ্যমে যেতে হবে এবং ওনার সদিচ্ছেই আমাদের কাজ করবে। আপনাদেরকে আর আমি কষ্ট দিব না এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্যটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আমরা কিছু প্রশ্ন করি। আপনার ফেসবুক আইডির নাম কি? আব্বাস উদ্দিন দুলাল। আপনার নাম যেটা সেটা আমি কোনো কিছু হাইডিং করি না। জি। ধন্যবাদ। আপনি আমাদের সকলেরই সিনিয়র ও জ্যেষ্ঠ। যেটুকু আমরা জেনেছি আপনার শিক্ষা জীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন সবই অসম্ভব মেধার উজ্জ্বল আলোকে আলোকিত। আপনি সত্যিকারই মেধাবী এবং রাজনীতি পোর খাওয়া মানুষ। আপনার বলার মধ্যে এত বেশি সংযত, এত শৃঙ্খলা ছিল। চলমান যে কোনো কিছুর বিরুদ্ধে যুদ্ধ করতে মানুষ কোনো না কোনোভাবে কোনো ব্যক্তির নাম এসে যায়। আপনি সচেতনভাবে কাউকে আঘাত না করে, কারো নাম মেনশন না করে সকল সমস্যা তুলে ধরেছেন। মূলত এইসব সুন্দর এবং কাউকে আঘাত না করার মধ্য দিয়ে কথা বলাই ভালো রেজাল্ট আসে। কোনো পক্ষ তৈরি করেন নাই আপনি কাউকে, আপনি বরং শ্রদ্ধা রেখে যার যে গুণ, অভিজ্ঞতা সব কিছুকে আপনি সম্মান রেখে কথা বলেছেন। আমার মনে হয়েছে এভাবেই যদি সকলেই পজিটিভ চিন্তা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে সমালোচনা করেন, সেই সমালোচনা সমাজ সংশোধনে ফলপ্রসূ হয়। আপনার আজকের অ্যাটিটিউডে আমরা ধন্য হয়েছি, শিখেছি। আমাদের তরুণ প্রজন্ম শিখবে
কিভাবে চলমান সময়ের সমস্যার নিয়ে আলোচনা করতে হয়, কাউকে আঘাত না করে, কাউকে হেয় না করে, বরং সম্মান করে কথা বলতে হয়। এই জিনিসগুলো আপনি এই প্রজন্মকে শিখিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আলী হোসেন, সন্দীপ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক। যতটুকু জানলাম আপনি মার্জিত এবং শিক্ষিত। আপনার সন্দীপ নিয়ে যেই সমস্যা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, সেগুলো হতে হলে একজন প্রতিনিধি অথবা সন্দীপের কোনো একটা রাজনৈতিক পদবি বলেন, প্রশাসনিক পদবি বলেন, থাকতে হয়। আপনার এমন কোনো ইচ্ছা আছে কিনা যে আপনি সন্দীপের কোনো প্রতিনিধি হবেন বা উপজেলার কোনো পর্যায়ে পদে আসবেন? আপনাকে ধন্যবাদ। আমি আসলে অনেক কিছু আপনাদেরকে আরও কিছু আমার ব্যক্তিগত জীবনে আমি বলি নাই। আমি 2001 সালে মিন্টো রোডে বিরোধী নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়ার কাছে আমি জাতীয় দলে জয়েন করি এবং আমার সে বছর 2001 সালে নমিনেশনের কথা আমি নমিনেশন চেয়েছি। নির্বাচন আমার করারও কথা ছিল। বিশেষ কারণে আমি নিজে যেভাবে হোক সেবার আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি বা করতে পারিনি বা নমিনেশন দেয়নি। অনেকের ধারণা ছিল আমি নির্বাচন করব, নমিনেশন দেয়া হবে। তো আমারও তখন ইচ্ছা ছিল। পরবর্তীতে 2008-ও আমি চেয়েছি নমিনেশন, তবে একের মতো করে নয়। একে আমি যেভাবে সমস্ত সন্দীপব্যাপী আলোচনায় ছিলাম, করেছি। 2008-এ আমার নিজের ইচ্ছা থাকলেও যেহেতু দল করব, মানুষের জন্য আসব চেয়েছিলাম, সেবারও আমি সেদিন তখন আমাদেরকে করেছে যে আমরা কিছু যারা প্রত্যাশী ছিলাম, ম্যাডাম ছিলেন আর ছিল, সবাইকে এরকম আমরা সবাইকে একসাথে সন্দীপের এত তাড়াহুড়া করে হয়েছে, সন্দীপের সবাইকে একসাথে বসাইছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, নমিনেশন প্রত্যাশী। তো প্রথমবার আমাকে বললেন, প্রথমবারের কথাই বললেন যে উনি টেম্পে ছিলেন। আরেকটা কথা আমি না বললে নয়, আমি মাপ চেয়ে নিচ্ছি। উনি ধমক দিয়েছিলেন যে ওনাকে নমিনেশন দেওয়া না হয় উনি স্বতন্ত্র প্রার্থী হবেন। তো পরে তৎকালীন মহাসচিব আমাকে বলেছিলেন যে দেখেন, আপনি যে নতুন এসছেন, উনি মুস্তাফিজ সাহেব ছিল তখন, শক্ত ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগের। তো এই কথাটা আমি বলতে চাই নাই অফ দ্য বুক, আপনারা এটাকে করেন না। মানে আমাকে বলল যে এখন আপনি দাঁড়াবেন না উনি দাঁড়াবে, যদি উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে যায় তাহলে তো আমরা সিটটা হারাবো, উনি তো খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। তো এর আগে ওনার সাথে আমার বাসায় গিয়েছিলেন, উনি কথাবার্তা কিছু অফ দ্য বুক কথাগুলি বলতে চাই না আমি। পরে আমি বললাম আমি নমিনেশন চাইব, হয়তো নির্বাচন নাও করতে পারি, আপনি করে। এটাই ছিল আমার বক্তব্য ওনার সাথে। আর অন্যান্য একই কথা বললেন। তো এই জন্য আমি সিরিয়াসলি, বাট আমার নেতা প্রয়াত মরহুম মওদুদ আহমদ সাহেব, উনি আমার উপরে খেপেছেন। আমি এই কথাটা বললাম, উনি চেয়েছিল যে আমি যেভাবে হোক নির্বাচন করি। তো উনি করছেন, বয়সও হয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, শ্রদ্ধা করি। তারপরে আটও ওনাকে দিয়েছেন। এবছর আমার ধারণা ছিল আমি নিজে এখানে খুব একটা বাড়াবাড়ি করিনি। আমার ছোট ভাই আশরাফুদ্দিন জনি, সে চেষ্টা করতেছিল, কতটুকু পারবে না পারবে। তো এক ভাই যখন চাচ্ছে, সেখানে আমি একটু এভাবে অনেক চলে আসি না। সেদিন আমার বন্ধু মন্ত্রী 2-4 জন বললো, কী ব্যাপার, আপনার কোনো অ্যাম্বিশন না, আপনি কেন এই 15 মাসে এলাকায় গেলেন না? আপনাদের এলাকায় তো নমিনেশন দেওয়ার মতো ছিল না। উনিও বলছিলেন যে উনি নির্বাচন করবেন না বা বয়স হয়ে গেছে, এখন বাধ্য হয়ে ওনাকে দিতে হয়েছে, অন্য কাউকে না পেয়ে আপনি ছিলেন না। আমি বললাম যে এগুলি হয়তো যার যার ভাগ্যের ব্যাপার। এটা কেউ খুব লাকি, কেউ ভাগ্যবান, আর কারো উপযুক্ততা থাকলেও তার ভাগ্যে না থাকলে সে জনপ্রতিনিধি কীভাবে হবে। তো আগামীতে আপনারা যে প্রশ্ন করেছেন, এখন দেশের মানুষ যদি চায়, দেশের মানুষের পক্ষে আমি একক চাইলে কিচ্ছু হবে না। আমি তো চেয়েছিলাম এক সময়, আমার দল চাই নাই। এখন উপজেলাটা হচ্ছে, সেটা সাধারণ মানুষের ব্যাপার। এখন সবাই যদি মনে করে যে না আমি ক্যাপেবল, আমি কিছু করতে পারবো, তাহলে মানুষ চাইলে কেন চাইবো না। যেমন আমি বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্র, তখন আমি আস্তে আস্তে সব সাংগঠনিক কার্যক্রমগুলি, একটু অসুস্থ হয়েছিলাম,
আমার প্রয়াত বাবা কে আমাকে এলাকার ওইখানকে অনেকেই ধরেছে একটা নির্বাচন করার জন্য, হয়তো প্রেসিডেন্ট, আমি বললাম, আমি আর করবো না। পরে যিনি প্রেসিডেন্ট নির্বাচন করে প্যানেলে আসার জন্য সবাই বাধ্য করেছে আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করার জন্য, কিন্তু আমি বললাম আমাকে একটা দিন সময় দিন, আমি এটা করবো না ভাবেছিলাম। তো রাত্রে আমি আমার বাবাকে টেলিফোন করেছিলাম, আমার বাবা শেখ সাহেব, হাজি শেখ সাহেব। তো আব্বাকে জিজ্ঞেস, আব্বা আমাকে তো এই এলাকায় এরা এরা চাপাচাপি করতেছে, আমি তো নির্বাচন করতে চাইছিলাম না। তা আমার বাবা আমাকে বলেছিল, কি মানুষকে চাইলেই মানুষ দাঁড়াইতে পারে না, তোমাকে চাইলে মানুষকে অসম্মান করবে কেন, তুমি প্রার্থী হও, তুমি জিতবা। এটাই ছিল। এখন দেশের মানুষ যদি চায়, দেশের মানুষের পক্ষে যদি আমি কাজ করতে চাই, তাহলে কেন আসবো না। এখন ওই অ্যাডভোকেট শামসুল হুদা সাহেব একসময় বলেছিল, আমি যখন উনি আমাকে জাতীয় পার্টিতে নিয়ে এসেছিলেন, তা আমি বললাম আপনি কেন জাতীয় পার্টিতে গেলেন, কি দরকার, এর সাথে এরকম এরকম। তো বলে যে দেখো, ক্ষমতায় না থাকলে, কোথাও না থাকলে তুমি দেশের জন্য এলাকার জন্য কিছু করতে পারবে না। আমি এখন তুমি যদি এখানে একটা কমিটি করে দাও, তাইলে আমি হয়তো মন্ত্রী হব, না একটা ইয়ে হবো, দেশের জন্য এলাকার জন্য কিছু কাজ করতে পারবো। তো আপনাদের সকলের সহযোগিতা থাকলে, আপনারা যদি মনে করেন, এলাকার মানুষ যদি মনে করে একজন মানুষ কাজ করতে পারবে, কেনই চাইবো না। বাবার যে কথাটা আমি এখনো স্মরণ করি, কিন্তু আমার বাবা আমার রেজাল্ট দেখে যেতে পারে নাই। আমার বাবার এরই মধ্যে আমি রেজাল্ট পেয়েছি, আমি নির্বাচিত হয়েছি, আমার বাবাকে দিতে পারি না, বাবা চলে গেছে। এর আগে আমার বাবা না ফেরার দেশে চলে গিয়েছিলেন। তো এটাই আমার আপনার প্রশ্নের উত্তর। ধন্যবাদ আপনাকে। আমি আলামিন মাহমুদ, সন্দীপের কণ্ঠস্বর থেকে। আপনি সন্দীপের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন উন্নত করার জন্য। আসলে কি কি পদক্ষেপ নিলে সন্দীপের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এখন তো কম্পিউটার সিস্টেমগুলো বিভিন্ন স্কুল কলেজ স্কুলে দিচ্ছে। প্রত্যেকটা স্কুলে ম্যানেজিং কমিটি চাইবে, এবং ডিউটা যাবে আমাদের ইয়ের মাধ্যমে, এমপি সাহেবের মাধ্যমে। আমি বারবার ওনাকে সম্মান রেখে বলছি, এমনি আপনি করতে পারবেন। আমি এখন যদি বলি একটা জিনিসে, বন্ধুকে যদি বলি যে হ্যাঁ আপনি আমাকে এটা করে দেন, একটা স্কুল আমি করতে পারবো, বা কিন্তু ডিউ দিলে এটার এই ব্যবস্থাটা স্কুলে হবে, এবং ম্যানেজিং কমিটিটা একদম স্বচ্ছ, নির্ভেজাল, দলবিহীন হতে হবে। আমি কোন দল করি সেটা ব্যাপার না, আমার স্কুলটা চলছে কিনা ভালো এবং কম্পিউটারাইজ হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমরা চেষ্টা করতে হবে, সব আমরা একসাথে পাবো এমন তো কোনো কথা নাই। তো তো এটা হচ্ছে স্কুল সিস্টেম। আর তদারকি করতে হবে গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে, ঠিকভাবে আমাদের শিক্ষক আছে কিনা, পাঠদান করছে কিনা, এই ব্যাপারে আমাদের এই দুইটা জিনিস আছে। আর এটাই, এবং আমাদের বাচ্চারা ঠিকভাবে স্কুল কলেজে যাচ্ছে কিনা, রাস্তায় কোনো আড্ডা করছে কিনা, কোনো এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ মেয়েদের সাথে ইপটিজিং করছে কিনা, এগুলি আমরা সাধারণ মানুষরাও খেয়াল রাখতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অবহিত করতে হবে। এটাই আমি মনে করি। তাহলে ধন্যবাদ আপনাকে। আমাদের আপনাকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের প্রেস ক্লাবে এসে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি কেউ না, আমি একজন সাধারণ মানুষ সন্দীপের, কিন্তু আপনারাই সন্দীপের প্রতিনিধি, আপনারাই সন্দীপের দেশের কণ্ঠস্বর, আপনাদের লেখাই পারে সন্দীপকে চেঞ্জ করে দিতে। আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব কিছু বলবেন, নির্বাচিত শেষ করে দেবো নাকি? কিছু কথা বলে শেষ করে দেবো নাকি? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের প্রধান সংবাদদাতা জনাব আব্বাসুল দুলাল সাহেব, ওনার নাম শুনছি, অনেক নাম শুনছি, ওনার সুনামও শুনছি, কিন্তু ওনার সাথে মিশার কোনো সুযোগ হয়তো হয়নি। আজকে এই একটা সময়ে ওনাকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওনাকে সামনে পেয়ে আমি অনেক খুশি, এবং আশা করি সামনে ওনার সাথে চলার মতো একটা তৌফিক দিবে আল্লাহ। আমাদের সংবাদকর্মী সহ সবাইকে ঈদ মুবারক। সন্দীপের যে পদক্ষেপ, সন্দীপের যে উন্নয়ন, আসলে অনেক নেতা আছে প্রত্যেকে এইভাবে উন্নয়নের জন্য চেষ্টা করে, কিন্তু দেখা গেছে কার গতি কীরকম সেটা আমরা অত বুঝতে পারি না।
বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরি। সমস্যার কথা শুনতে শুনতে মানে সন্ত্রাসীর কথা শুনতে শুনতে, ট্যাবলেটের কথা শুনতে শুনতে, অনেক শুনতে শুনতে আমাদেরও আর কথা বলার ইচ্ছে থাকে না, কারণ শুনি। আর আমাদেরও এমন কোনো কিছু করে না, 2 লাইন লেখা ছাড়া কিছু নেই, আমাদের এমন কোনো কিছু নেই যে আমরা করতে পারবো। জাস্ট আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলা উন্নয়ন হোক, সমস্যা দূর হোক, এটাই আমরা চাই। যাক, এখানে আর তেমন কিছু আমাদের বলার নাই। আমি সংবাদকর্মীর পক্ষ থেকে আপনাকে এই প্রেস ক্লাবে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার ছোট ভাই ফসি এবং তারই উদ্যোগে আমি এখানে আসছি, এবং আপনারা সকলে যে প্রাণবন্তভাবে বসে কথাগুলো শুনেছেন, বলেছেন, আপনারাও সন্দ্বীপের মানুষ এবং আপনাদের দেশপ্রেম আছে, এটা আমি মনে করি। আমি একটা সাধারণ মানুষ একজন, আর আপনারা হয়েছেন বিবেক, পুরো সন্দ্বীপের বিবেক। লিখবেন, এবং কোথাও আপনাদের যদি কোনো সমস্যা হয়, কেউ যদি মনে করে যে না আপনাদের উপরে কিছু করবে ওটা সেটা, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের হয়ে কাজ করবো একসাথে। আপনাদেরকে ধন্যবাদ। আর আমরা বোধহয় চলে না গিয়ে এটা অবদা বুক করেন, আমরা একটু